আজ জানাবো এমন 7জন ব্যক্তির কথা যাদের কথাকে অবিশ্বাস করে পুরো পৃথিবীকে চড়া মূল্য দিতে হয়েছিল। প্রথমেই বলবো জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকের আবিষ্কর্তা স্যার আলেকজান্ডার ফ্লেমিং এর ভবিষ্যৎবাণীর কথা। ফ্লেমিং বিখ্যাত ছিলেন বিংশ শতাব্দীর বিস্ময় পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য। তার এই অসামান্য আবিষ্কার আজ পর্যন্ত কোটি মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করেছে। এই আবিষ্কারের জন্য 1945 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি তার দেয়া নোবেল বক্তৃতাতেই জানিয়েছিলেন যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার পৃথিবীতে আরও শক্তিশালী ভয়ঙ্কর ব্যাকটেরিয়ার জন্ম দেবে। তবে সেই সময়ের ডাক্তাররা তো নয়ই, এমনকি আজকের দিনেও অনেকে তার কথাতে কানই তোলেন না বা বিশ্বাসও করেন না। তার ফল হিসেবে পৃথিবীতে প্রতিনিয়ত প্রাণঘাতী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে তুলছে এবং মানুষের জীবন ক্রমাগত ভয়াবহ হুমকির মুখে পড়ছে। রজার বৈসজলি ছিলেন একজন আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বায়ুগতিবিদ। 1986 সালে জানুয়ারির 28 তারিখে নাসা তার চ্যালেঞ্জার স্পেস শাটল উৎক্ষেপণ করতে চাইলে তার আগের দিন রাতে রজার নাসাকে নিষেধ করেন। ওই দিন হঠাৎ করেই আবহাওয়ার তাপমাত্রা -1 ডিগ্রিতে নেমে যাওয়ায় ওই উৎক্ষেপণটি ব্যর্থ হতে পারে বলে তিনি স্পষ্টভাবে নাসাকে জানিয়েছিলেন। If we launch at the predicted temperatures, we are out of our experience base. কিন্তু নাসা তার কথাকে পুরোপুরি উপেক্ষা করে এবং চ্যালেঞ্জার উৎক্ষেপণ অব্যাহত রাখে। ওই দিন সকাল 11:39 চ্যালেঞ্জার স্পেস শাটল উৎক্ষেপণের মাত্র 73 সেকেন্ডের মধ্যেই রজারের অনুমান সত্য বলে প্রমাণিত হয়। নাসার $1 মিলিয়ন চ্যালেঞ্জার স্পেস শাটল মুহূর্তেই যান্ত্রিক গোলযোগের কারণে আগুন ধরে বিস্ফোরিত হয় এবং এতে থাকা 7 জন নভোচারীর সকলেই পুড়ে ছাই হয়ে ধুলায় মিশে যান। ডেভিড বার্নেস এবং চার্লস শায়ার ছিলেন আমেরিকান পর্বতারোহী। পৃথিবীর বিভিন্ন দেশের উঁচু উঁচু পর্বতে আরোহণ করা ছিল তাদের নেশা। তারই ধারাবাহিকতায় 1962 সালে তারা পেরুতে গিয়ে গ্লেসিয়ার 511 হিমবাহে আরোহণ করেছিলেন। কিন্তু তারা অবাক হয়ে আবিষ্কার করেন যে হিমবাহটি যে কোনো সময় ধসে পড়তে পারে। সেখান থেকে পেরু শহরে ফিরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের কথা প্রত্যাখ্যান করেন এবং ভয়াবহ রকমের ক্ষুব্ধ হন। খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হয় এবং অযথা ভীতি সৃষ্টির অভিযোগে জেলে পাঠানো হয়। নিয়তির নির্মম পরিহাসে ঠিক তার 8 বছর পরেই 1970 সালে গ্লেসিয়ার 511 হিমবাহ ধসে পড়ে এবং এর আওতায় থাকা সবগুলো গ্রাম নিশ্চিহ্ন করে দেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই 30,000 মানুষ প্রাণ হারায়। শুধুমাত্র বার্নেস ও সায়ারের সতর্কতা উপেক্ষা করার চরম মূল্য দিতে হয়েছিল পেরু সরকারকে। জর্জ সিবার ছিলেন একজন পুলিশ মনোবিজ্ঞানী। 1972 সালে তাকে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত অলিম্পিকে নিয়োগ করা হয়েছিল। তার কাজ ছিল আশেপাশের নানা বিষয় পর্যবেক্ষণ করে কোথাও কোনো সম্ভাব্য হামলার হুমকি থাকলে তার পূর্বাভাস দেওয়া। সে সময় ফিলিস্তিনি মুক্তিকামীরা ইসরায়েলি একটি অ্যাথলেট দলকে অলিম্পিক থেকে অপহরণ করতে পারে বলে তিনি সতর্ক করেছিলেন। কিন্তু অলিম্পিকের আয়োজকরা তার কথা হেসে উড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যেই তার দেয়া পূর্বাভাস সত্য বলে প্রমাণিত হয়। ফিলিস্তিনি মুক্তিকামীরা সত্যিকারেই অঘটন ঘটিয়ে ফেলে, যার ফলে মোট 17 জন নিহত হয়, যার মধ্যে 11 জন ছিল অলিম্পিকে অংশগ্রহণ করা ইসরায়েলি। ইতিহাসের পাতায় এই ঘটনাটি মিউনিখ ম্যাসাকার বলে আখ্যায়িত করা হয়েছে। হ্যারি মার্কোপোলোস ছিলেন একজন বিশিষ্ট অর্থ এবং এই সংক্রান্ত জালিয়াতির ঘটনা তদন্তকারী। 1999 সাল থেকে 2008 সাল পর্যন্ত মার্কো ব্রেনি ম্যাডোফ নামে এক ব্যক্তির পরিচালিত ব্যবসার পদ্ধতিকে প্রতারণামূলক বলে চিহ্নিত করেন। মূলত ম্যাডোফ পঞ্জি স্কিম বা LML ব্যবসা করত, যা ছিল মূলত বাংলাদেশের ডেস্টিনির মতো। তবে এই সময় পর্যন্ত কেউই মার্কোপোলোসের কথা বিশ্বাস করেনি, এমনকি তৎকালীন আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জও তাকে ভুল বলে আখ্যায়িত করে। কিন্তু 2008 সালে এসে ম্যাডোফের সব ব্যবসার গোমর ফাঁস হয়ে যায় এবং মার্কোর বক্তব্য সঠিক বলে প্রমাণিত হয়। ততদিনে ম্যাডোফ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে $64 বিলিয়ন হাতিয়ে নেয়। পরবর্তীতে জালিয়াতির দায়ে ম্যাডোফের 150 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। কফার ব্ল্যাক নামে এই ভদ্রলোক 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক ছিলেন। ওই বছরের 10 জুলাই তিনি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা কন্ডোলিৎসা রাইসের সাথে বৈঠক করে আল কায়েদার সম্ভাব্য হামলা সম্পর্কে অবহিত করেছিলেন। তবে কন্ডোলিৎসা তার এই সতর্কতা উপেক্ষা করেছিলেন। পরবর্তীতে 9/11-এর হামলায় আমেরিকার জনগণের কপালে ভয়াবহ দুর্ভাগ্য নেমে আসে। আগের 6 জন ব্যক্তি হলেও এবার জানাবো একটি জাহাজের কথা। টাইটানিক যেদিন ডুবে যায় তার কিছু সময় আগে দি মিসাবা নামে একটি জাহাজ ওই পথ দিয়ে অতিক্রম করে এবং আইসবার্গ দেখতে পেয়ে দুর্ঘটনার আশঙ্কায় রেডিও বার্তার মাধ্যমে অন্যান্য জাহাজগুলোকে সতর্ক বার্তা পাঠায়। কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর দি মেসাবা থেকে পাঠানো রেডিও বার্তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে।
যার ফলশ্রুতিতে টাইটানিক জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে দু টুকরো হয়ে আটলান্টিকের অতল গহ্বরে তলিয়ে যায়।